সমস্ত কীর্তি আর্টস ফ্যাকাল্টিতে হয় তার একটা কারণও আছে। কারণ হচ্ছে আর্টস ফ্যাকাল্টির ছেলেমেয়েরা জানে যে এখান থেকে পাশ করে তাদের আর কোনো গতি নেই, তাদের বেকার হয়ে থাকতে হবে। এই যে নকশাল ভাবধারাটা, নকশাল চিন্তা ভাবনা, সেটা তো চীন নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছে। চীনে এখন মাও সেতুংয়ের ছবি খালি নোটে থাকে, কিন্তু দেং জিয়াওপিং আসার পরে মাও সেতুংয়ের যা চিন্তাভাবনা ছিল সেগুলো চীন একেবারেই ফেলে দিয়েছে। রাজ্যবাসী ভাড়ামো নিতে পারে, কিন্তু রাজ্যবাসী চুরিটা নেবে না। উনি ভাড়ামো অনেকদিন ধরে করছেন, অল্প স্বল্প ভাড়ামো সবাই সহ্য করে, কিন্তু ভাড়ামোর একটা স্তরে ছাড়িয়ে গেলে এবং তার সঙ্গে চুরি দুর্নীতি এই ব্যাপারটা এইরকম ওতপ্রোত হয়ে গেলে পরে তখন তো রাজ্যবাসী নেবে না। তারা এখন তো প্রাক্তনী হয়ে গেছে, তাদের অনেকে বুড়ো হয়ে গেছে, সম্ভবত আমার সমান বয়সেরও অনেক আছে আর কি। তাদের কিছু করার নেই, তারা যাদবপুরে আসে, সেখানে আড্ডা মারে, গুলতানি করে এবং বাকি ছাত্রছাত্রীদের এই সমস্ত শেখায়। এগুলো তো এগুলো মূলত ভাড়ামো, তাছাড়া আর কিচ্ছু নয়। এগুলো নিয়ে লোকে হাসে। বঙ্গে গিয়ে নেপালের চিন্তায় সারা রাত ঘুমোলেন না, এগুলো কি মানে হাসবো না কাঁদবো ভেবে পাই না। এটা প্রকৃতিস্থ লোক কখনো এরকম কথা বলতে পারে? উত্তরবঙ্গে এমন একটা রাজ্য যে আর্টস ফ্যাকাল্টিতে পাশ করে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে পাশ করেও খুব অসুবিধা হয় চাকরি পেতে, শেষ পর্যন্ত পেয়ে যায়। মমতা ময়দানে গিয়ে কয়টা মঞ্চ ভাঙা নিয়ে চিৎকার করলেন, তাতে কি বাকি ভারত নড়ে যাবে? একদম নড়বে না। অবস্থায় একাধিক ছাত্রছাত্রীকে দেখা যায়, এই বিষয়ে একজন শিক্ষক হিসেবে কিভাবে দেখছেন? দেখো, আমি এটা খুব নিশ্চিতভাবে বলতে পারবো না, কারণ প্রথম কথা, আমি পড়াতাম যাদবপুর বিশ্ববিদ্যালয় হলেও এর ক্যাম্পাসে, সল্টলেক ক্যাম্পাসে, তো তার সঙ্গে এমনি যাদবপুরের সম্পর্ক সামান্যই, কিছু প্রশাসনিক সম্পর্ক আছে। দ্বিতীয় হচ্ছে, আমি তো পড়াতাম ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিতে, আর এই সমস্ত যে ঘটনা যেগুলো হয় সেগুলো বেশিরভাগ আর্টস ফ্যাকাল্টিতে হয়। এই যে মেয়েটি পড়তো, সেই মেয়েটি কোন ফ্যাকাল্টির আমি জানি না, আর্টস ফ্যাকাল্টি, কিন্তু এই সমস্ত কীর্তি আর্টস ফ্যাকাল্টিতে হয় তার একটা কারণও আছে। কারণ হচ্ছে আর্টস ফ্যাকাল্টির ছেলেমেয়েরা জানে যে এখান থেকে পাশ করে তাদের আর কোনো গতি নেই, তাদের বেকার হয়ে থাকতে হবে। পশ্চিমবঙ্গে এমন একটা রাজ্য যে আর্টস ফ্যাকাল্টিতে পাশ করে, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি থেকে পাশ করেও খুব অসুবিধা হয় চাকরি পেতে, শেষ পর্যন্ত পেয়ে যায়, কিন্তু আর্টস ফ্যাকাল্টি থেকে পাশ করে তাদের কোনো গতি নেই। তো স্বাভাবিকভাবে তারা সেরকম একটা কিছু নষ্টামির দিকে যাবে, এরকম এটা প্রত্যাশিতই, এর চেয়ে বেশি কিছু বলা যায় না। এই যে নকশাল চিন্তাধারা যারা রয়েছে, তাদের রয়েছেন যাদবপুরের মধ্যে, কিছু বলেই তারা কাশ্মীর মাঙ্গে আজাদি থেকে একটু ভারতের কোথাও কি মনে হয় যাদবপুরে যে অশান্ত পরিস্থিতি রয়েছে ও পরিবেশ, তারাই দায়ী এটার জন্য? না, এটার জন্য দায়ী হচ্ছে গিয়ে যাদবপুরে যে এই ধরনের মানসিকতা যারা তৈরি করেছিল, তারা এখন তো প্রাক্তনী হয়ে গেছে, তাদের অনেকে বুড়ো হয়ে গেছে, সম্ভবত আমার সমান বয়সেরও অনেক আছে আর কি। তাদের কিছু করার নেই, তারা যাদবপুরে আসে, সেখানে আড্ডা মারে, গুলতানি করে এবং বাকি ছাত্রছাত্রীদের এই সমস্ত শেখায়। এবং আমি বলবো যে যাদবপুরের বিশ্ববিদ্যালয়ের তরফ থেকেও কোনো পদক্ষেপ নেওয়া হয় না যে নকশালটা যে একটা সম্পূর্ণ বন্ধা রাজনীতি এবং এর ফলে যে কোনো মানুষের কল্যাণ হতে পারে না, আজ পর্যন্ত হয়নি, এই জিনিসটা কারুকে বোঝানো উচিত। যে তুমি ভেবে দেখো, এই যে নকশাল ভাবধারাটা, নকশাল চিন্তা ভাবনা, সেটা তো চীন নিজেই ছুঁড়ে ফেলে দিয়েছে। চীনে এখন মাও সেতুংয়ের ছবি খালি নোটে থাকে, কিন্তু দেং জিয়াওপিং আসার পরে মাও সেতুংয়ের যা চিন্তাভাবনা ছিল সেগুলো চীন একেবারেই ফেলে দিয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গে আমরা সেই মাও সেতুংয়ের মোড়া আঁকড়ে চেঁচামেচি করে যাচ্ছি, আমরা নকশালবাড়ি লাল সালাম বলে যাচ্ছি। আরে কে তোকে মানে? যাদবপুর একটা ছোট্ট জায়গা, সেখানে 25টা ছেলে মেয়ে ওখানে লাফালাফি করলো, তারা কিছু অসভ্যতা করলো। আমার মনে আছে সেই একটা দাড়িওয়ালা ছেলে বুকে মেয়েদের বক্ষবন্ধনী পরে ঘুরে বেড়াচ্ছিল, এই সমস্ত করলো। কে তাতে মাথা ঘামায়? অন্য রাজ্যের লোকেরা, সারা ভারতের বাকি লোকেরা, তারা তো সব নিয়ে হাসে। তারা কি কোনো মজা পর্যন্ত পায় না, তারা সব নিয়ে হাসে, বলে যে এরা পাগল, এরা কাজকর্ম নেই, সেই জন্য এই সমস্ত করে। সম্প্রতি নেপালের যে সরকার পতন হয়েছে, তার আগে দেখলাম বাংলাদেশ, শ্রীলঙ্কা,
পাকিস্তানেও একদম উত্তপ্ত পরিস্থিতি, গৃহযুদ্ধ প্রায় লেগেই থাকে। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের বেশ কিছু যুবক সমাজ মাধ্যমে আমাদের কাছে এসেছে, তারা বেশ কিছু ভুয়ো ভারতের ছবি ভিডিওকে পোস্ট করে লিখেছে যে ইতিমধ্যেই ভারতবর্ষেও গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে এবং অতি শীঘ্রই নরেন্দ্র মোদী তার যে সরকার তার পতন হবে, তিনি ইস্তফা দেবেন। একে বলে উইশফুল থিঙ্কিং। হ্যাঁ, যে আমি চাইছি একটা অমুক ধপ করে পড়ে মরে যাবে, কিন্তু সে অতএব সে ধপ করে পড়ে মরে যাবে, কিন্তু সে তো মরছে না। ভারতের শাসন ব্যবস্থা অনেক বেশি মজবুত, ভারতে গণতন্ত্র আছে, ভারতে সময় মতো ভোট হয়, সেই ভোটের মাধ্যমে সরকার আসে, সরকার যায়, সরকার বদল হয়, প্রধানমন্ত্রী বদল হয়। ভারতের যে সেনাবাহিনী, সেই সেনাবাহিনী সম্পূর্ণভাবে অরাজনৈতিক। সেনাবাহিনী মানে আর্মি, নেভি, এয়ারফোর্স সবই সম্পূর্ণভাবে অরাজনৈতিক। এইসব জিনিস তো বাংলাদেশের কিছু ফোড়ের বোঝা সম্ভব নয়। তারা ওই প্রথমে তাদের বাপদাদারা পাকিস্তানি আমলে মানুষ হয়েছে, যখন সেনা শাসনেই দেশটা চলতো। তারপরে তারা বাংলাদেশ শাসনে মানুষ হয়েছে, যখন একটার পরে তাদের সৈন্যদের প্রধান কীর্তি হচ্ছে রাষ্ট্রনায়কদের মেরে ফেলা। এই শেখ মুজিবুর রহমান, তাকে সৈন্যরা মেরে ফেললো। তারপরে তার জায়গায় এলো জিয়াউর রহমান, জিয়াউর রহমানকে তো আরেকজন সেনানায়ক মেরে ফেললো। তারপর সেই সেনানায়ককে খালেদ মোশাররফ, তাকে অন্য সৈন্যরা মেরে ফেললো। এই পরিপ্রেক্ষিতে যারা মানুষ হয়েছে, তাদের পক্ষে ভারতের গণতন্ত্র যে কত মজবুত এটা উপলব্ধি করাই সম্ভব না। ভারতের জন্য চিন্তার কারণ কি এই যে পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ একের পর এক সরকার পতন হচ্ছে? না, চিন্তার কারণ তো আছেই, চিন্তার কারণ যে নেই তা নয়। তাই বলে যে ভারতের ভারতটা ওই দিকে যাবে এরকম মনে করার কোনো কারণ নেই। মমতা ময়দানে গিয়ে কয়টা মঞ্চ ভাঙা নিয়ে চিৎকার করলেন, তাতে কি বাকি ভারত নড়ে যাবে? একদম নড়বে না। আপনার কি ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, এতদিন ধরে সংবিধানকে এত কাছ থেকে দেখেছেন, এত রাজনৈতিক এক্সপিরিয়েন্স আপনার রয়েছে, যে এই যে বাংলাদেশের যে ঘটনা ঘটেছে, শ্রীলঙ্কাতে যে ঘটনা ঘটেছে, কিংবা নেপালে যে সম্প্রতি ঘটনা ঘটেছে, কোনো বাইরের কোনো ওয়েস্টার্ন কান্ট্রির কোনো একটা বড় মদত রয়েছে বা তাদের একটা এজেন্সি রয়েছে এর পেছনে কিছু? খুবই সম্ভব থাকা, কিন্তু এগুলো তো গোয়েন্দারা বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার কোনো গোয়েন্দা বাহিনী নেই, বা আমি যখন রাজ্যপালের পদে ছিলাম তখন আমার কোনো গোয়েন্দা বাহিনী ছিল না। আমি এমনি যেটা প্রকাশ্যে সংবাদ মাধ্যমে আসে সেটা পড়তাম, এখনও পড়ি, এবং সেটা থেকে নিজের মতন করে বিশ্লেষণ করবার চেষ্টা করি। তার থেকে আমার মনে হয়েছে যে বাইরের কোনো শক্তির মদত আছে তিনটে, কিন্তু এই তিনটে দেশে যে তিন রকম ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। বাংলাদেশে যেটা ঘটেছে তার মধ্যে যাদের আমি কাঠমোল্লা সম্প্রদায় বলি, অর্থাৎ ইসলামী উগ্রপন্থীরা, তাদের একটা বড় ভূমিকা আছে। শ্রীলঙ্কা বা নেপালে তাদের কোনো ভূমিকাই নেই। নেপালে এখনো পর্যন্ত আমার যা মনে হচ্ছে যে দুর্নীতি এত পরিব্যাপ্ত ছিল, সম্ভবত পশ্চিমবঙ্গের চেয়েও বেশি পরিব্যাপ্ত, যে সেই দুর্নীতি আর মানুষ সহ্য করতে পারছিল না, সেই জন্য এই জিনিসটা হয়েছে। বাংলাদেশে একটা ব্যাপার হয়েছিল যেভাবে একটা স্বৈরাচারের দিকে যাচ্ছিল দেশটা, সেই স্বৈরাচারের বিরুদ্ধে কিছু বিদ্রোহ হয়েছে এবং সেই জায়গায় ওই ইসলামী উগ্রপন্থীরা ঢুকে গেছে। শ্রীলঙ্কায় তো সম্পূর্ণ আলাদা, কারণ শ্রীলঙ্কায় অন্য নানা রকম আছে, এক তামিল সিংহলি সমস্যা আছে, তাছাড়া শ্রীলঙ্কায় চীনের কাছে মাথা বিকিয়ে গেছে, এইসব নিয়ে আছে, প্রচণ্ড মুদ্রাস্ফীতি, এইসব কারণে হয়েছিল। তিনটে দেশের পরিপ্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। আমাদের রাজ্যে পাহাড় বেশ কিছু সময় উত্তপ্ত থাকে, মুখ্যমন্ত্রী বারবার পাহাড়ের দিকে নজর দেন, এবং তিনি সম্প্রতি বলেছেন যে নেপালের ঘটনা দেখে আমি জলপাইগুড়ি চলে এসেছি, সারা রাত ঘুমোইনি, চিন্তায় জেগেছি, নেপাল নিয়ে কবিতাও লিখেছি। রাজ্যের জন্য কি উদ্বেগের কারণ? সে কারণে ছবি আঁকেননি, শুধু কবিতা লিখেছেন। এই তো খুবই আশ্চর্য। হ্যাঁ, পরে শোনাবেন। তো আমরা সবাই ডাক ডাক বলো দেখি কোলা ব্যাং, এই টাইপের কিছু কবিতা লিখে থাকতে পারেন, ছবিও এঁকে থাকতে পারেন, কাগাবাগার ছবি। সেই ছবি এখন সুদীপ্ত সেন তো বোধহয় ছাড়া পেতে চলেছে। সুদীপ্ত সেন যদি ছাড়া পায় তাহলে আবার 1,86,00,000 টাকায় সেই ছবি কিনে নেবে। এসব উনি করতে পারেন। এগুলো তো এগুলো মূলত ভাড়ামো, তাছাড়া আর কিচ্ছু নয়। এগুলো নিয়ে লোকে হাসে। এখন রাজ্যবাসী নিচ্ছে কিনা এখনো তো বোঝবার উপায় নেই।
রাজ্যবাসী ভাড়ামো নিতে পারে, কিন্তু রাজ্যবাসী চুরিটা নেবে না। উনি ভাড়ামো অনেকদিন ধরে করছেন, অল্প স্বল্প ভাড়ামো সবাই সহ্য করে, কিন্তু ভাড়ামোর একটা স্তরে ছাড়িয়ে গেলে এবং তার সঙ্গে চুরি দুর্নীতি এই ব্যাপারটা এইরকম ওতপ্রোত হয়ে গেলে পরে তখন তো রাজ্যবাসী নেবে না। ওর রাজ্যবাসীকে মানাবার একমাত্র উপায় হচ্ছে মুসলমান ভোট। যে কোনো মূল্যে উনি মুসলমান ভোট নেবেনই, 100% মুসলমান ভোট নেবেন, এবং সেটার জন্য উনি বাংলাদেশ থেকে টেনে ঢুকিয়ে অনুপ্রবেশকারী মুসলমান অনুপ্রবেশকারী ঢুকিয়ে গেছেন। তাদের নানাভাবে আধার কার্ড, এই কার্ড, স্বাস্থ্যসাথী, এই তাই সমস্ত দিয়ে গেছেন। এখন এই SIR হবার ফলে ওর বাড়াভাতে ছাই পড়েছে, সেটা নিয়ে খুব উনি উদ্বিগ্ন। আর উনি উত্তরবঙ্গে গিয়ে নেপালের চিন্তায় সারা রাত ঘুমোলেন না। এগুলো কি মানে হাসবো না কাঁদবো ভেবে পাই না। এটা প্রকৃতিস্থ লোক কখনো এরকম কথা বলতে পারে? উনি কি দেশের বিদেশমন্ত্রী? বিদেশের বৈদেশিক ব্যাপারটা তো কেন্দ্রীয় সরকারের হাতে, ওর হাতে তো নয়, কোনো রাজ্যের হাতে তো নয়। কেন্দ্রীয় সরকার এই বিষয়ে খুব হতে পারেন, উদ্বিগ্ন হতে পারেন। ওর কি আছে ওখানে? আমাদের ভারত নেপাল মানে যে বর্ডার আছে, ভারত নেপাল সীমানা, সেটা রক্ষা করে SSB, সশস্ত্র সীমা বল। সেটা তো কেন্দ্রীয় এজেন্সি, তারা যা করবার করবে। ওর ঘুম নষ্ট করবার কি কারণ আছে? আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।